আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম, এই টার্নিং মোমেন্ট বের করতে গেলে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো, যেখানে এফ পি হচ্ছে পিস্টনি ফোর্স, আর হচ্ছে রেডিয়াস অফ ক্র্যাঙ্ক, এন হচ্ছে রেশিও অফ দ্য কানেক্টিং রড লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ ক্র্যাঙ্ক, রেশিও অফ দ্য কানেক্টিং রড লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ ক্র্যাঙ্ক, and theta is equal to angle turned by the crank from inner dead center. এটা হচ্ছে theta, angle turned by the crank from inner dead center. x axis বরাবর হচ্ছে crank angle, y axis বরাবর হচ্ছে turning moment. যেমন ধরেন এই যে সুইং যে মেশিন আছে, ম্যানুয়াল সুইং মেশিন, এখানে যে যে গোল যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ফ্লাই হুইল, ঠিক আছে? সুইং মেশিনে, ম্যানুয়াল সুইং মেশিনে এরকম ফ্লাই হুইল ইউজ করা হয়। আচ্ছা, এখন টার্নিং মোমেন্ট যদি পজিটিভ হয়, হ্যাঁ, when the turning moment is positive, তার মানে engine torque is more than the mean resisting torque as shown between points B and C or D and D in figure, এই যে এটার কথা বলা হচ্ছে 16.1, ঠিক আছে? যদি টার্নিং মোমেন্ট যদি পজিটিভ হয়, the crankshaft accelerates and the work is done by the steam. যদি টার্নিং মোমেন্ট পজিটিভ হয়, ইঞ্জিন টর্ক মোর দ্যান দ্য মিন রেজিস্টিং টর্ক, তখন আমরা বলতে পারবো ক্র্যাঙ্কশ্যাফট অ্যাক্সিলারেট করতেছে এবং ওয়ার্ক ইজ ডান বাই দ্য স্টিম। আর যদি টার্নিং মোমেন্ট নেগেটিভ হয়, তার মানে ইঞ্জিন টর্ক কম ইজ লেস দ্যান দ্য মিন টর্ক, দ্য ক্র্যাঙ্কশ্যাফট রিটার্ডস এন্ড দ্য ওয়ার্ক ইজ ডান অন দ্য স্টিম। টি মিন হচ্ছে মিন রেজিস্টিং টর্ক, আর টি হচ্ছে টর্ক অন দ্য ক্র্যাঙ্কশ্যাফট এট এনি ইনস্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে টি মাইনাস টি মিন, এটা হচ্ছে অ্যাক্সিলারেটিং টর্ক অন দ্য রোটেটিং পার্টস অফ দ্য ইঞ্জিন। If T minus T mean is positive, the flywheel accelerates, and if T minus T mean is negative, the flywheel retards. এই T minus T mean এই জিনিসটা যদি পজিটিভ হয় তাহলে ফ্লাইহুইলটা অ্যাক্সিলারেট করবে, আর যদি নেগেটিভ হয় তাহলে ফ্লাইহুইল রিটার্ড করবে। এই যে এখানে দেখেন টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম ফর এ 4-stroke সাইকেল ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন। একটা 4-stroke আইসি ইঞ্জিনের ক্ষেত্রে টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? এখন আমরা তো জানি 4-stroke ইঞ্জিনে 4টা পর্যায়ে থাকে: সাকশন, কম্প্রেশন, ওয়ার্কিং স্ট্রোক আর এক্সজস্ট স্ট্রোক, এবং টোটাল আপনার 720 ডিগ্রি টোটাল কভার করে, ঠিক আছে? আমরা এই যে পাই দিয়ে বুঝাচ্ছি মানে পাই রেডিয়ান এগুলো আর কি, ঠিক আছে? পাই মানে 180 ডিগ্রি, টোয়াইস পাই মানে 360 ডিগ্রি, 3 পাই 270, 4 পাই হচ্ছে 720 ডিগ্রি, ঠিক আছে? তো এই যে সাকশন, তারপরে কম্প্রেশন, তারপরে হচ্ছে ওয়ার্কিং, এরপরে এক্সজস্ট। যখন কম্প্রেশন হবে তখন পুরোটাই নেগেটিভ লুপ হবে। এটা হচ্ছে টি ম্যাক্স, ম্যাক্সিমাম টর্ক আমরা পাবো ওয়ার্কিং স্ট্রোকে, এবং এটা হচ্ছে আপনার মিন রেজিস্টিং টর্ক। এই যে এটা হচ্ছে পজিটিভ লুপ, এটা একেবারে নেগেটিভ লুপ, আর সেকশন এক্সজস্টে এইরকম ওঠানামা করতেছে, ঠিক আছে? So a turning moment diagram for a 4-stroke cycle internal combustion engine is shown in this figure. We know that in a 4-stroke cycle internal combustion engine, there is one working stroke after the crank has turned through 2 revolution. 2টা রেভলিউশন হওয়ার পরে, মানে 360 ডিগ্রি
হওয়ার পরে আপনার আসবে ওয়ার্কিং স্ট্রোক। মানে টোটাল এখানে সাকশন আর কম্প্রেশনের পরে ওয়ার্কিং আসতেছে, মানে টয়েস পাই এর পরে ওয়ার্কিং স্ট্রোক পাচ্ছেন। আর ইন টোটাল হচ্ছে দুইটা রেভুলেশন হইলে আপনার একটা ওয়ার্কিং স্ট্রোক পাওয়া যায়। কারণ তারপরে এই যে ওয়ার্কিং স্ট্রোকের পরে এক্সস্ট হবে, এক্সস্টের পরে আবার সাকশন কম্প্রেশন, তারপরে আপনি ওয়ার্কিং স্ট্রোক পাবেন। সো প্রতিবারে হইতে গেলে কি একটা পুরা রেভুলেশন মানে হচ্ছে 360 ডিগ্রি। একটা পুরা রেভুলেশন মানে হচ্ছে 360 ডিগ্রি, আর দুইটা রেভুলেশন মানে হচ্ছে 720 ডিগ্রি। সো 720 ডিগ্রি মানে 4 পাই রেডিয়ান। আমরা দুইটা রেভুলেশন পর পর মানে ক্র্যাঙ্ক দুইবার ঘুরে আসলে এর মধ্যে আমরা একটা ওয়ার্কিং স্ট্রোক পাবো। ক্লিয়ার? জি স্যার। এইটা হচ্ছে টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম ফর মাল্টি সিলিন্ডার ইঞ্জিন। ঠিক আছে, সিলিন্ডার যদি অনেকগুলো থাকে তাহলে সিলিন্ডার 1, সিলিন্ডার 2, সিলিন্ডার 3। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে a separate turning moment diagram for a compound steam engine having 3 cylinder and the resultant turning moment diagram is shown in this figure. The resultant turning moment diagram is the sum of the turning moment diagram for the 3 cylinder, মানে প্রতি সিলিন্ডারের জন্য আলাদা আলাদা বের করে তারপরে আমরা যদি যোগ করি তাহলে কি পাবো, রেজাল্টিং পাবো। ঠিক আছে, রেজাল্টিং টার্নিং মোমেন্ট পাওয়া যাবে। It may be noted that the first cylinder is the high pressure cylinder, second cylinder is the intermediate cylinder, and the third cylinder is the low pressure cylinder. And the crank in case of 3 cylinder are usually placed at 120 degree to each other. So crank গুলা একটা সিলিন্ডারের সাথে আরেকটা ক্ষেত্রে 120 ডিগ্রি টু ইচ আদার, এইভাবে ক্র্যাঙ্ক গুলা সেট করা হয়। তো সেই ক্ষেত্রে টার্নিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে। ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল, টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম, সিলিন্ডার 1, সিলিন্ডার 2, সিলিন্ডার 3, একটা আরেকটার সাথে কি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ক্র্যাঙ্ক। এক একটা সিলিন্ডারের সাথে ক্র্যাঙ্ক আপনার 120 ডিগ্রি করে থাকবে। সেই মাঝামাঝি হচ্ছে মিন টর্ক আর এই রেজাল্টেন্ট টার্নিং মোমেন্ট, এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম হবে, কখনো পজিটিভ থাকবে কখনো নেগেটিভ থাকবে। এরপরে হচ্ছে ফ্লাকচুয়েশন অফ এনার্জি। The fluctuation of energy may be determined by the turning moment diagram for one complete cycle of operation. So consider the turning moment diagram for a single cylinder double acting steam engine as shown in figure 16.1. এই ফিগারটার জন্যই যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, এই টার্নিং মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ডাবল অ্যাক্টিং স্টিম ইঞ্জিনের জন্য। আমরা একটা স্ক্রিনশট নিই। ওকে, আমরা যদি এখানে দেখি the mean resisting torque হচ্ছে লাইন AF, AF হচ্ছে mean resisting torque, cuts the turning moment diagram at points B, C, D and E. এই যে AF টার্নিং মোমেন্ট ডায়াগ্রামটাকে B, C, D, E এই পয়েন্টে কাট করছে। when the crank moves from A to P, A থেকে P এতটুকু যখন যাবে তখন কি হবে, the work done by the engine is equal to the area ABP. A থেকে যে P তে গেল তাহলে ওয়ার্ক ডান কত হবে, এই যে ABP এই কার্ভের মধ্যে যতটুকু এরিয়া আছে এই এতটুকু এরিয়া হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে,
whereas the energy required is represented by the area AABP. এনার্জি রিকোয়ার্ড কত? এনার্জি রিকোয়ার্ড হচ্ছে আপনার এই যে এই অংশ AABP, এটা হচ্ছে এনার্জি। আর এই যে কার্ভের মধ্যে যেটা, এটা হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, আপনি যতটুকু ওয়ার্ক ডান দিবেন সেম তো আর, যতটুকু এনার্জি দিবেন সেম ওয়ার্ক ডান তো আর পাবেন না। এনার্জি হচ্ছে এইটা পুরোটা, বাট ওয়ার্ক ডান পাবেন এতটুকু। ওকে, ইন আদার ওয়ার্ড দ্য ইঞ্জিন হ্যাজ ডান লেস ওয়ার্ক। আগেই বললাম যে আপনার লস তো থাকবেই, আপনি সেম তো পাবেন না। This amount of energy is taken from the flywheel and hence the speed of the flywheel decreases. এই যে যতটুকু আপনি পাইলেন না, সেটা আপনি কোথা থেকে নেবেন? সেটা ফ্লাইহুইল থেকে নেবেন। Now the crank moves from P to Q. তারপর ক্র্যাঙ্কটা আবার যাবে কোথায়? এই P থেকে Q এর দিকে যাবে। তো P থেকে Q এর মধ্যে গেলে কি হবে? The work done by the engine is equal to the area PBBCQ. ওয়ার্ক ডান হবে এই যে P B B C Q, এই এতটুকু হচ্ছে ওয়ার্ক ডান। এই কার্ভের ভিতরে যেটা থাকে, কার্ভ সহ এরিয়া আন্ডার দা কার্ভ, সোজা কথা, সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। এটা হচ্ছে ওয়ার্ক ডান। Whereas the requirement of energy is represented by the area PBCQ. এই P B C Q, এই বক্সটা, ঠিক আছে, এই বক্সটা হচ্ছে তার এনার্জি রিকোয়ার্ড এনার্জি, এই বক্স PBCQ। Therefore the engine has, তার মানে এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে এনার্জি আপনার রিকোয়ারমেন্ট কম ছিল, কিন্তু ইঞ্জিন ওয়ার্ক ডান হয়েছে বেশি। বেশি হয়েছে, বেশি হয়েছে। সেটা তাহলে এই যে এক্সেস ওয়ার্ক, এটা আবার ফ্লাই হুইলে গিয়ে জমা হবে। এক্সেস ওয়ার্কটা ফ্লাই হুইলে জমা হবে। তার মানে এক্সেস ওয়ার্ক কোনটা? এই যে এইখান থেকে এই পর্যন্ত বিবিসি, এই যে বিবিসি, এটা হচ্ছে অতিরিক্ত ওয়ার্ক, এটা গিয়া ফ্লাই হুইলে জমা হবে। And hence the speed of the flywheel increases while the crank moves from P to Q. So যেহেতু ফ্লাই হুইলে যে পি থেকে কিউতে যখন গেল, এখান থেকে এখানে যখন গেল, তখন এনার্জি বেশি হয়ে গেছে, সেই এনার্জিটা ফ্লাই হুইলে স্টোর করছি, তাহলে ফ্লাই হুইলের স্পিড বাড়বে। আর এর আগে দেখেন 0 থেকে পি তে আমি যতটুকু এনার্জি রিকোয়ারমেন্ট ছিল তার চেয়ে কম ওয়ার্ক সাপ্লাই দিছে, তাহলে তাহলে বাকিটা আবার পূরণ করার জন্য ফ্লাই হুইল থেকে নেওয়া হয়েছিল, তখন আবার ফ্লাই হুইলের স্পিড ডিক্রিজ করছে। Similarly, when the crank moves from Q to R, যে কিউ থেকে যদি আর এ যাই, কিউ থেকে যদি আর এ যাই, তাহলে এখানে দেখেন, এখানে আবার ওয়ার্ক ডান হয়েছে লেস, কারণ এখানে একটু মুছি তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এখানে আবার কাজ হয়েছে যে এখানে এখানে কিউ থেকে আর এ গেলে কি এই এতটুকু পরিমাণ কাজ হয়েছে, এই যে এইখানে কার্ভের এই সাইডে আর এই যে এদিকে, ঠিক আছে, সি সি ডি, সি কিউ সি ডি আর, এতটুকু কাজ হয়েছে। ঠিক আছে, কিউ থেকে আর গেলে লেস ওয়ার্ক ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য এরিয়া সিসিডি, অর্থাৎ আপনার এনার্জি দরকার ছিল এই পুরাটা, কিউ থেকে আর মানে কি এই পুরাটা এনার্জি দরকার ছিল, এই পুরাটা দরকার ছিল এনার্জি, কিন্তু আপনি ক্রিয়েট করতে পারছেন শুধু এতটুকু, করতে পারেন নাই কতটুকু, এই এতটুকু এরিয়া করতে পারেন নাই, সি থেকে সি ডি, এই পুরা জিনিসটা আপনার কি কম হয়েছে। তা কমটা কোত্থেকে নিবেন? তখন টু সাপ্লাই দিস লস দ্য ফ্লাইহুইল গিভস আপ সাম অফ ইটস এনার্জি and thus the speed decreases while the crank moves from Q to R. এরপরে আবার যখন আর থেকে এস এ যাবে, আর থেকে এস, তখন আপনার এনার্জি দরকার এতটুকু, কিন্তু ওয়ার্ক হচ্ছে আপনার এখান থেকে শুরু করে একদম এইখান থেকে এই পর্যন্ত ওয়ার্ক।
এখান থেকে এই পর্যন্ত ওয়ার্ক। তাহলে আপনার দরকার ছিল এতটুকু, আপনি পাইছেন এই জায়গাটা বেশি পাইছেন, তার মানে কি এক্সট্রা ওয়ার্ক পাইছেন, সেটা আবার কি ফ্লাই হুইলে গিয়ে জমা হবে। So আর থেকে এস গেলে এক্সেস এনার্জি ইজ এগেইন ডেভেলপ গিভেন বাই দ্য এরিয়া ডিডিই। এই যে ডিডিই এতটুকু এক্সেস যে ওয়ার্ক এইটা আপনি পেয়ে যাচ্ছেন, সেটা ফ্লাই হুইলে যাবেন এবং ফ্লাই হুইলের স্পিড বাড়বে। এরপরে লাস্টে আবার এস থেকে ইতে যাচ্ছেন, যখন এস থেকে যখন ইতে যাচ্ছেন, এস থেকে যখন ইতে যাচ্ছেন, তখন আপনার ওয়ার্ক ডান দরকার এই এতটুকু পুরোটা, সরি আপনার এনার্জি দরকার এতটুকু, আপনার এনার্জি দরকার এতটুকু এই বক্স, কিন্তু আপনি পাইছেন তো মাত্র এতটুকু, জি এটা পান নাই। এইটা আপনি আবার ফ্লাই হুইল থেকে নিবেন, তখন আবার ফ্লাই হুইলের কি স্পিড কমে যাবে, এনার্জি ছেড়ে দিবে সে। ঠিক আছে? সো জি from S to E, again there is a loss of work and the speed decreases. The variations of energy above and below the mean resisting torque line are called fluctuation of energy. ঠিক আছে? সো এই যে বিবিসি, সিসিডি, ডিডি এগুলো হচ্ছে ফ্লাকচুয়েশন অফ এনার্জি। এই বিবিসি, তারপরে আবার এই যে সিসিডি, আবার ডিডিই, এগুলো হচ্ছে আপনার ফ্লাকচুয়েশন অফ এনার্জি। ঠিক আছে? এরকম জি স্যার। ফ্লাইহুইল এনার্জি বাড়তেছে, আবার কমতেছে, আবার বাড়তেছে, আবার কমতেছে, এইভাবে করে কি এই যে ফ্লাকচুয়েশন গুলা হচ্ছে। সো ফ্লাকচুয়েশন অফ এনার্জি বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। ওকে। A little consideration will show that the engine has a maximum speed either at Q or at S. ইঞ্জিনের ম্যাক্সিমাম স্পিড থাকবে এই কিউ তে অথবা এস এ। This is due to the fact that the flywheel absorbs energy while the crank moves from P to Q and from R to S. So flywheel energy absorb করতেছে P থেকে Q এ যাওয়ার সময় এবং R থেকে S এ যাওয়ার সময়। দেখেন এই যে উপরের দিকে এই দুই জায়গায় কি ফ্লাইহুইলের এনার্জি, ফ্লাইহুইল কি বেশি বেশি ওয়ার্ক তৈরি হয়েছে, তাই ফ্লাইহুইল কে এনার্জি অ্যাবজর্ব করছে, এনার্জি নিছে, কারণ ফ্লাইহুইল স্টোর করতেছে জমা হয়েছে। এনার্জি, এনার্জি স্টোর করতেছে। হ্যাঁ এনার্জি স্টোর করতেছে। হ্যাঁ হ্যাঁ। তো এই এই ক্ষেত্রে আপনার হচ্ছে স্পিডটা, ইঞ্জিনের স্পিডটা বেশি থাকবে। অন দ্য আদার হ্যান্ড দ্য ইঞ্জিন হ্যাজ এ মিনিমাম স্পিড আইদার এট পি অর আর। এই পি পয়েন্টে এবং আর পয়েন্টে ইঞ্জিনের স্পিড মিনিমাম থাকে, কারণ এই ক্ষেত্রে সে এনাফ এনার্জি ক্রিয়েট করতে পারতেছে না, ওয়ার্ক কি লেস ওয়ার্ক হয়েছে, যতটুকু এনার্জি দরকার ছিল তার চেয়ে তার ওয়ার্ক ডান কম হয়েছে, তো সেই ক্ষেত্রে স্পিড কমে গেছে। ওই সময় কি ফ্লাই হুইল তার এনার্জি ছেড়ে দিচ্ছে এবং ইঞ্জিনের স্পিড কমে যাচ্ছে। So the difference between the maximum and minimum energies is known as maximum fluctuation of energy. এই ম্যাক্সিমাম এনার্জি আর মিনিমাম এনার্জির যে ডিফারেন্স, সেটাকে আমরা বলি ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি। এখন তারপরে যেটা দেখব সেটা হচ্ছে 16.6 ডিটারমিনেশন অফ ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি। এর আগের ক্লাসে যেটা বলছিলাম, এই যে আপনার এই যে ডেল ই, মানে জিনিসটা আমরা সলভ করে দেখাবো আর কি। ঠিক আছে? তো প্রথমে দেখেন ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি কিভাবে বের করতে হয়। তো এইটা যদি একটা টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম হয়, তো সেই ক্ষেত্রে দেখেন এইভাবে করে আপনার ডায়াগ্রামটা দেওয়া আছে এবং বিভিন্ন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি। ঠিক আছে? তো
A turning moment diagram for a multi-cylinder engine is shown by a wavy curve. The horizontal line AG represents the mean torque line. তো এখানে যে AG এটা হচ্ছে মিন টর্ক লাইন, A থেকে G, এটা হচ্ছে মিন টর্ক লাইন। A1, A3 আর A5 মিন টর্কের উপরে আছে। সো A1 এই যে যতটুকু এরিয়া, এটা A1 দিয়ে বোঝাচ্ছি, এতটুকু এরিয়া A3, এতটুকু এরিয়া A5, এগুলো হচ্ছে এরিয়াস অ্যাবভ দা মিন টর্ক লাইন। আর A2, A4, A6, A2, A4 আর A6 এটা হচ্ছে এরিয়াস বিলো দা মিন টর্ক লাইন। এই মিন টর্ক লাইনের নিচে যারা A2, A4 আর A6, আর মিন টর্ক লাইনের উপরের এরিয়া হচ্ছে A1, A3 আর A5। The areas represent some quantity of energy which is either added or subtracted from the energy of the moving parts of the engine. ছবিটা বোঝা গেছে? দেখেন তো। ছবিটা বোঝা গেছে? দেন আমরা হিসাবটা দেখাবো। জি স্যার, হিসাব দেখান। আমরা ধরে নিচ্ছি ফ্লাইহুইল এনার্জি এ পজিশনে হচ্ছে ই। লেট দ্য এনার্জি ইন দ্য ফ্লাইহুইল অ্যাট এ, এই যে এ পয়েন্টে ফ্লাইহুইলের এনার্জি ধরে নিলাম ই। তারপরে বি পয়েন্টে কত হবে দেখেন, যেহেতু উপরের দিকে আছে পজিটিভ সাইডে আছে, আর নিচের দিকে হলে মিন টর্ক লাইনের উপরে থাকলে পজিটিভ, নিচে থাকলে নেগেটিভ, তাহলে বি পয়েন্টে এনার্জি কত হবে? ই প্লাস A1 হবে না? বি জি স্যার, পয়েন্টে। জি তারপর সি পয়েন্টে গিয়ে কত হবে? ই প্লাস A1 মাইনাস A2। ঠিক আছে? তারপর ডি পয়েন্টে এসে কি হবে? আগেরটা প্লাস A3, তাই না? জি তারপর ই পয়েন্টে হবে আগে আগে যা ছিল তারপরে মাইনাস A4। এই যে দেখেন F4, জি ই প্লাস A1 মাইনাস A2 প্লাস A3 মাইনাস A। তারপর এফ পয়েন্টে গিয়ে হবে কি, এটা তো পজিটিভ সাইডে আছে, তাহলে প্লাস A5। প্লাস A5, আর জি পয়েন্টে গিয়ে হবে তারপর মাইনাস আবার মাইনাস মাইনাস A6। A6। তাহলে বিভিন্ন পয়েন্টে আমরা এনার্জি বের করে ফেললাম। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জি পয়েন্ট হচ্ছে এটা এখানে জি পয়েন্ট এসে শেষ হলো। ঠিক আছে, এনার্জি এট এ আর এনার্জি এট জি দুইটা সেম। কেন সেম? কারণ হচ্ছে সাইকেল এটার পরে আবার রিপিট করবে, অর্থাৎ এ থেকে শুরু করে সে জি তে গিয়ে শেষ হবে, তারপরে কি সাইকেলটা আবার রিপিট করবে। আবার রিপিট হবে। তার মানে এ তে যা এনার্জি আছে জি তেও কি সেম এনার্জি থাকবে। মাঝখানে ফ্লাকচুয়েশন হয়েছে, মাঝখানে কি ফ্লাকচুয়েশন হয়েছে। সো এনার্জি এট পয়েন্ট এ আর এনার্জি এট পয়েন্ট জি দুইটা সমান হবে। তাহলে এখন বলেন তো এই ছবি দেখে কি মনে হয় যে সর্বোচ্চ এনার্জি আর সর্বনিম্ন এনার্জি কোথায় থাকবে? কি মনে হচ্ছে সর্বোচ্চ এনার্জি কোথায় থাকবে? এখানে দেখে কি মনে হয়? এখানে দেখে একটু ধারণা করেন তো। এই মানে এই প্লাস মাইনাস দেখে সর্বোচ্চ জি এনার্জি স্যার, কোথায় মনে হচ্ছে? সর্বোচ্চ এনার্জি তো স্যার জিতে মনে হচ্ছে কি। না, সর্বোচ্চ জি এনার্জি কি?
কারণ বি তে বি তে ই আছে, ই কোনো মাইনাস নাই। প্লাস এ আছে, মানে শুধুমাত্র একটা যোগ আছে, কোনো বিয়োগ টিয়োগ নাই। তার মানে সর্বোচ্চ এনার্জি হওয়ার সম্ভাবনা হচ্ছে বি তে। একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু অন্যগুলাতে দেখেন প্লাসও আছে মাইনাস আছে, প্লাস আছে মাইনাস আছে। সেই ক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে বি তে সর্বোচ্চ এনার্জি আছে, কারণ ই এর সাথে শুধু একটাই প্লাস A1 আছে, আর কোনো কিছু বিয়োগ হবে না। যেমন সি তে দেখেন প্লাস হয়ে আবার মাইনাস হইতেছে, ডি তে প্লাস হয়ে মাইনাস হয়ে প্লাস, ই তে হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস। আমরা ধরে নিতে পারি যে এফ এ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, জি তে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, আর জি এর যে এনার্জি সেটা কি এ এর যে এনার্জি সেটা সমান। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বি পয়েন্টে এনার্জি সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম এনার্জি বলতে পারি E+A1। আর সবচেয়ে কম কোথায় হইতে পারে বলেন তো? স্যার কম তো জিতেই, না, জি তে কম, জিতে হয় সিতে হয় স্যার, এ কাটা যায় শুধু এটাই। এক দুই তিন চার, এখানে দেখেন চারটার মধ্যে দুইটা বাদ একটা চলে বিয়োগ যায়, হইছে। সেমই থাকে। দেখেন সি ও তে, সিতে স্যার, না সিতে C তে একটা এ অ্যাড হয়েছে, একটা এ মাইনাস হয়ে গেছে। আপনি দেখেন কয়টা কম্পোনেন্ট, কয়টা ওটা গুনবেন। দেখেন সি তে একটা যোগ হয়ে একটা বিয়োগ হয়ে গেছে, হ্যাঁ। আবার ডি তে দুইটা যোগ শুধু হয়েছে ই একটা আছে, বিয়োগ হয়েছে। তাহলে বলেন তো সি বড় না ডি একটা বড়? বিয়ে হয়েছে। সি ডি বড় বড় স্যার, দুইটা যোগ হয়েছে। ডি বড়, দুইটা যোগ হয়েছে না? ডি বড়, হ্যাঁ, দুইটা যোগ হয়েছে, একটা বিয়োগ হয়েছে। একটা বিয়োগ হয়েছে। আবার ডি আর ই এর মধ্যে কে বড় বলেন তো? ডি ই এর মধ্যে এক দুই, দুইটা যোগ হয়েছে, দুটো হয়েছে। ডি বড় স্যার, ডি বড়, কারণ কারণ ইতে দুইটা যোগ হয়েছে, দুইটাই বিয়োগ হয়েছে। হ্যাঁ। আবার এফ এ দেখেন তিনটা যোগ হয়েছে দুইটা বিয়োগ হয়েছে, হ্যাঁ। এক দুই, তাহলে এফ আর ই এর মধ্যে হ্যাঁ। এক্ষেত্রে তো এফ বড়। এফ বড়, তার মানে ই ছোট। সবগুলা যদি কম্পেয়ার করেন, জি এ আর জি তো সমান, তাদের ভ্যালুটা হচ্ছে ই। জি। আর ই সবচেয়ে ছোট আসলে এইটা, পয়েন্ট ই। ই কারণ হচ্ছে এখানে ই আছে কিন্তু দুইটা যোগ হয়ে দুইটা বিয়োগ হয়ে গেছে, ঠিক আছে। দুটো বিয়োগ হয়ে গেছে। সবচেয়ে ইয়া পয়েন্টে আছে, সবচেয়ে কম হওয়ার সম্ভাবনাই তার বেশি। সেজন্য আমরা ধরে নিচ্ছি মিনিমামটা হচ্ছে ও। মিনিমাম হচ্ছে E+A1 - A2 + A3 - A3। ঠিক আছে, এইটুক বোঝা গেছে। ম্যাক্সিমাম জি এটারে স্যার। ধরলাম, মিনিমাম এটারে ধরলাম, ওকে। জি জি জি। তাহলে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি হবে ম্যাক্সিমাম ডেল ই ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি। জি তাহলে ম্যাক্সিমাম এনার্জি E+A1 মাইনাস মিনিমাম এনার্জি E+A1 - A2 + A3 - A4। এটা যদি বসাই দেন তাহলে হবে A2 - A3 + A4। ঠিক আছে, এই হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডেল ই ইজ ইকুয়াল টু A2 - A3 + A4। এইভাবে আর কি ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি বের করে আমরা যখন ম্যাথ করব আমরা দেখবো, হ্যাঁ। বাট এটা আইডিয়াটা রাখেন আর কি, যে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি বের করে কেমনে, ম্যাক্সিমাম এনার্জি থেকে মিনিমাম এনার্জি বাদ দিতে হয়। ওকে, এবার আসেন কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি, যেটাকে বলে সিই। এই কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি সিই ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডিভাইডেড বাই ওয়ার্ক ডান পার সাইকেল। পার সাইকেল। ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডিভাইডেড বাই ওয়ার্ক ডান পার সাইকেল, এটাই হচ্ছে সিই, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি। তাহলে ওয়ার্ক ডান পার সাইকেল হচ্ছে টি মিন, মিন টর্ক ইনটু থিটা। থিটা হচ্ছে অ্যাঙ্গেল টার্নড ইন রেডিয়ান, হিসাব কিন্তু রেডিয়ানে। ঠিক আছে, যদি একটা রেভুলেশন হয় তাহলে টোয়াইস পাই, যদি দুইটা রেভুলেশন হয় তাহলে 4 পাই। 4 পাই। 2 পাই হবে ইন কেস অফ স্টিম ইঞ্জিন এন্ড 2 স্ট্রোক ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। আর যদি 4 স্ট্রোক ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন হয় তাহলে 4 পাই হবে, কারণ দুইটা 4 রেভুলেশন। পাই। আর টি মিন বের করবেন কিভাবে? টি মিন হচ্ছে পি ইন্টু 60 পি বাই ওমেগা, পি ইন্টু 60 ডিভাইডেড বাই টোয়াইস পাই এন।
এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে? পি হচ্ছে পাওয়ার ট্রান্সমিটেড ইন ওয়াটস, ক্যাপিটাল এন হচ্ছে আরপিএম, স্পিড ইন আরপিএম, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড ইন রেডিয়ান পার সেকেন্ড, টুয়াইস বাই এন বাই 60। তাহলে ওয়ার্ক ডান পার সাইকেল may also be obtained by using the following relation। হ্যাঁ, অন্য ইকুয়েশন দিয়েও বের করা যায়। আপনি p ইনটু 60 ডিভাইডেড বাই n এটা দিয়েও করতে পারেন। ওটা ডিপেন্ড করতেছে হচ্ছে n, স্মল n দিয়ে বোঝায় নাম্বার অফ ওয়ার্কিং স্ট্রোকস পার মিনিট, ঠিক আছে? সো আইদার এটা দিয়ে বের করেন t মিন ইনটু থিটা, অথবা এটা দিয়ে বের করতে পারেন p ইনটু 60 ডিভাইড বাই n, যেখানে p হচ্ছে পাওয়ার ট্রান্সমিটেড আর স্মল n হচ্ছে নাম্বার অফ স্ট্রোক পার মিনিট, প্রতি মিনিটে কত স্ট্রোক হচ্ছে। এই স্মল n সমান ক্যাপিটাল n হবে যদি 2 স্ট্রোক হয়, আর স্মল n সমান n বাই 2 হবে যদি 4 স্ট্রোক হয়। 4 স্ট্রোক ইঞ্জিন। জি স্যার। আচ্ছা, এখানে আমার কিছু একটা টেবিল দেওয়া আছে যেখানে বিভিন্ন ধরনের ইঞ্জিনের জন্য সি এর স্ট্যান্ডার্ড ভ্যালু কেমন হয় সেটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফ্লাই হুইল এটা দেখবো। ফ্লাই হুইল জিনিসটা, ফ্লাই হুইল তো অলরেডি বলছি, তার এনার্জি হচ্ছে কি আপনার স্টোর করে রাখে। A flywheel used in machines serves as a reservoir which stores energy during the period when the supply of energy is more than the requirement. রিকোয়ারমেন্টের চেয়ে যদি এনার্জি বেশি হয়ে যায় তখন সেটা সে ধরে রাখে, আর যদি রিকোয়ারমেন্টের চেয়ে কম হয় তখন তার তার মধ্যে যে এনার্জি স্টোর করা আছে সেটাকে সে রিলিজ করে। সাপ্লাই করে, রিলিজ করে। এখন কোথায় কোথায় ব্যবহার করা হয়? ইন কেস অফ স্টিম ইঞ্জিন, ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন, রেসিপ্রোকেটিং কম্প্রেসর, পাম্প, the energy is developed during one stroke and the engine is to run for the whole cycle on the energy produced during this one stroke. দেখেন একটা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনে শুধু ওয়ার্কিং স্ট্রোকেই আমরা এনার্জিটা পাই, এবং ওইটা দিয়েই কিন্তু বাকি সময়টা, বাকি সাইকেলটা চলতে হয়। বাকি চলতে হয়। ওই এনার্জিটা দিয়ে বাকি সাইকেলটা চলতে গেলে ওই সাকশন কম্প্রেশন ওগুলা যদি চলতে চাই এক্সস্ট, তাহলে ওই এনার্জি একটু স্টোর করা লাগবে। সেটার জন্যই হচ্ছে আমাদের ফ্লাইহুইলটা সাহায্য করে। So in internal combustion engine, the energy is developed only during expansion or power stroke, মানে working stroke, which is much more than the engine load, and no energy is being developed during suction, compression, and exhaust stroke. So the excess energy developed during power stroke is absorbed by the flywheel and releases it to the crankshaft during other strokes in which no energy is developed. So সেই স্টোর করে রাখে এবং পরবর্তীতে কি সে ক্র্যাঙ্কশ্যাফটে দেয় ওই অন্য তিনটা স্ট্রোকের সময়। A little consideration will show that when the flywheel absorbs energy, যখন সে এনার্জি অ্যাবজর্ব করে তার স্পিড বাইরে যায়, আর যখন রিলিজ করে তখন তার স্পিড কমে যায়। তার মানে আমরা বলতে পারি ফ্লাইহুইলের স্পিড কিন্তু সবসময় সমান থাকে না, তার স্পিডে কি ফ্লাকচুয়েশন দেখা যায়। So in other words, a flywheel controls the speed variations caused by the fluctuation of the engine turning moment during each cycle of operation. আবার ধরেন যে পাঞ্চিং মেশিন, শিয়ারিং মেশিন, রিভিটিং মেশিন, ক্রাশার, এগুলোতে ফ্লাইহুইল স্টোর করে এনার্জি from the power source during the greater portion of the operating cycle and gives it up during a small period of the cycle. আচ্ছা, তারপরে আমরা আসি ফ্লাকচুয়েশন অফ স্পিড। কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড। এর আগেরটা ছিল কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি, আর এখন হচ্ছে কোএফিসিয়েন্ট এনার্জি ফ্লাকচুয়েশন অফ স্পিড। স্পিড 16.9। এটাকে আমরা সিএস দ্বারা প্রকাশ করি। সি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট আর এস মানে হচ্ছে ফ্লাকচুয়েশন অফ স্পিড। যদি ক্যাপিটাল N1 এবং ক্যাপিটাল N2 এর মানে হচ্ছে
ম্যাক্সিমাম এন্ড মিনিমাম স্পিড ইন আরপিএম। n1 হচ্ছে ম্যাক্সিমাম, n2 হচ্ছে মিনিমাম। আর ক্যাপিটাল এন, এটাকে যদি আমরা বলি মিনি স্পিড, তাহলে মিনি স্পিড কি হবে? ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইডেড বাই 2। আর সিএস ইজ ইকুয়াল টু হবে n1 মাইনাস n2 ডিভাইডেড বাই n, তাদের ডিফারেন্স ডিভাইডেড বাই মিনি স্পিড। ম্যাক্সিমাম এবং মিনিমামের বিয়োগফল ডিভাইডেড বাই মিনি স্পিড, এটাই হচ্ছে গিয়ে আপনার সিএস। এটাকে আমরা রূপান্তর করে লিখতে পারি, এই n সমান হচ্ছে এবার n1 প্লাস n2 বাই 2। এখানে যদি এটা বসান তাহলে ইকুয়েশনটা এটা দাঁড়াবে। দেন n এর সাথে আবার ওমেগার সম্পর্ক আছে, ঠিক আছে? যদি আমরা সেটা অ্যাঙ্গুলার স্পিডের হিসাবে বলি, n না লেখা ওমেগা দিয়েও বলতে পারি, ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা। আবার যদি লিনিয়ার স্পিডের ক্ষেত্রে বলি তাহলে ভি দিয়ে বলতে পারি, ঠিক আছে? তো আপনি ফ্লাকচুয়েশন অফ স্পিড, এটা আপনি আরপিএম এর হিসাবে বলতে পারবেন, অ্যাঙ্গুলার স্পিড ওমেগার হিসাবে বলতে পারবেন, আবার লিনিয়ার স্পিডের হিসাবেও বলতে পারবেন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আরেকটা জিনিস আছে, দ্য রেসিপ্রোকাল অফ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন স্পিড, মানে এই কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন স্পিড এটার উল্টা, এটাকে m দ্বারা প্রকাশ করা হয়, এটারে বলে কোএফিসিয়েন্ট অফ স্টিডিনেস। সো m ইজ ইকুয়াল টু 1 বাই cs, এটা ঠিক উল্টাটা। স্যার রেসিপ্রোকাল বলার কারণটা কি? এটা কি ওই যে ওই আপ ডাউনের ক্ষেত্রে রেসিপ্রোকাল তো সাধারণত লিনিয়ার স্পিডের ক্ষেত্রে ইউজ হয়, তাই না স্যার? রেসিপ্রোকাল শব্দের অর্থ হচ্ছে, মানে রেসিপ্রোকাল শব্দের অর্থ হচ্ছে যে একটা আরেকটার ইনভার্স, তাইলে হচ্ছে সেটাকে রেসিপ্রোকাল বলে। রেসিপ্রোকাল, জি স্যার। হ্যাঁ, শুধুমাত্র শব্দটা এতটুকুই, রেসিপ্রোকাল, ঠিক আছে? একটা আরেকটা যদি আহ, মানে ইনভার্স হয় তাহলে সেটাকে বলে রেসিপ্রোকাল। যেমন দেখেন সিএস আর 1 বাই সিএস, ও আচ্ছা, ঠিক হুম। আছে? অর্থাৎ সিএস পুরোটা এর ইনভার্স। ইনভার্স। জি স্যার। সিএস যদি হয় কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, তাহলে এটার তো ইনভার্স হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইনভার্স স্টিডিনেস। স্টিডিনেস। এখানে হচ্ছে স্পিড মানে তার গতি, আর স্টিডিনেস মানে কি? থেমে থাকা, স্টেডি। থেমে থাকা, স্টেডি, ইয়েস। তো এইটার ইনভার্স হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্টিডিনেস, এম দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ? তো এইটা হচ্ছে একটা ফ্লাই হুইলের গঠন। এটা হচ্ছে তার বাইরে রিম, ভিতরে হচ্ছে হাব, এটা হচ্ছে আর্ম, ভিতরে যে গোলটা হচ্ছে হাব, আর এগুলা যেগুলা আছে এগুলো হচ্ছে তার আর্ম। যে ত্রিভুজ আকৃতির যে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে তার আর্ম। এখন আমরা দেখবো এনার্জি স্টোরড ইন এ ফ্লাই হুইল। এই যে আমরা এই ইকুয়েশনটা আর কি আমরা কমপ্লিট করবো এখন, ঠিক আছে? তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। তো দেখেন এই ফ্লাই হুইল, এই যে এখানে যেটা আছে এটার আমরা ধরে নিচ্ছি m is equal to mass of the flywheel in kg, small m। k হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য ফ্লাইহুইল ইন মিটার, k হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য ফ্লাইহুইল ইন মিটার। capital I is equal to mass moment of inertia of the flywheel about its axis of rotation in kg meter square। I is equal to হচ্ছে mk square, mass moment of inertia। n1 এবং n2 হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম স্পিড ডিউরিং দ্য সাইকেল ইন আরপিএম। ওমেগা 1 এবং ওমেগা 2 হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম অ্যাঙ্গুলার স্পিড অ্যাঙ্গুলার স্পিড। সাইকেল ইন রেডিয়ান পার সেকেন্ড। এখানে আমরা এগুলা বলে নিই আবার, যে ক্যাপিটাল এন হচ্ছে মিন স্পিড n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2, ওমেগা হচ্ছে মিন অ্যাঙ্গুলার স্পিড ওমেগা 1 প্লাস ওমেগা 2 ডিভাইডেড বাই 2, এবং সিএস কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড n1 মাইনাস n2 ডিভাইডেড বাই n, or omega 1 minus omega 2 divided by omega। এখন মিন কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্লাইহুইল, কাইনেটিক এনার্জি হচ্ছে, আমরা জানি কাইনেটিক এনার্জি হচ্ছে আপনার হাফ এম ভি স্কোয়ার। এম ভি স্কয়ার। আবার এম ভি স্কয়ার, যদি হাফ এম ভি। অ্যাঙ্গুলার স্পিড হয় তাহলে লেখা যায় হাফ আই ওমেগা
স্কোয়ার লেখা যায় না? জি স্যার। আমরা এটা ইউজ করব, কারণ এখানে যেহেতু অ্যাঙ্গুলার স্পিড আছে। সো মিন কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্লাই হুইল ই ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। আই সমান হচ্ছে এম কে স্কোয়ার, সেটা যদি আমরা লিখি তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হাফ এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওমেগা স্কয়ার। As the speed of the flywheel changes from omega 1 to omega 2, then maximum fluctuation of energy del E is equal to maximum kinetic energy minus minimum kinetic energy. So maximum kinetic energy হবে half I omega 1 square আর minimum kinetic energy হবে half I omega 2 square. যেখানে half I যদি কমন নেই তাহলে হবে omega 1 square minus omega 2 square. এখন ওমেগা 1 স্কয়ার মাইনাস ওমেগা 2 স্কয়ার, এটাকে যদি আমরা a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করি, বীজগণিতের সূত্র a স্কয়ার এ মাইনাস প্লাস বি ইন্টু মাইনাস বি। a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে ওমেগা 1 মাইনাস বি প্লাস ওমেগা 2 ইনটু ওমেগা 1 মাইনাস ওমেগা 2। ওমেগা 2। এখন আবার দেখেন এই ওমেগা 1 প্লাস ওমেগা 2 ডিভাইডেড বাই 2 এতটুকু করে লেখা যায় ওমেগা। তাহলে এই যে এইটা, এই যে এতটুকু ডিভাইডেড বাই 2 আমরা লিখতে পারি ওমেগা। তাহলে ইকুয়েশনটা দ্বারা আই এই ওমেগা 1 প্লাস ওমেগা 2 ডিভাইডেড বাই 2 হচ্ছে ওমেগা মিন অ্যাঙ্গুলার স্পিড ইনটু ওমেগা 1 মাইনাস ওমেগা 2। আমরা এটাকে বললাম 1 নম্বর ইকুয়েশন। দেখেন এটা বোঝা গেছে? স্যার এই ওমেগা 1 ওমেগা 2 এটা এভারেজ করে নিছে 2 দিয়ে ভাগ করে দিয়ে ওটাকে ওমেগা একটা মানে একাধিক মানগুলোকে এভারেজ করে নিয়ে একটা করছে, তাই না স্যার? না, একাধিক মান না। আপনি দেখেন এই ইকুয়েশন পর্যন্ত তো বুঝছেন, তাই না? জি জি। তারপরে দেখেন এই যে উপরে কি লেখা আছে, ওমেগা 1 প্লাস ওমেগা 2 ডিভাইডেড বাই 2 মানে কি? শুধু ওমেগা মিন অ্যাঙ্গুলার স্পিড। মিন অ্যাঙ্গুলার স্পিড। এইখানে দেখেন ওমেগা 1 প্লাস ওমেগা 2 ডিভাইডেড বাই ও 2 আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। মিন অ্যাঙ্গুলার স্পিড এতটুকু দিয়ে চেঞ্জ রিসাইক্লিং করে এর ওমেগা লিখে ঠিক আছে। দিয়েছে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি। এরপরে দেখেন এই ইকুয়েশনটাকে আমি আরেকটু চেঞ্জ করে লিখবো আমার সুবিধার জন্য। আমি একটা স্ক্রিনশট নিয়ে বোঝাচ্ছি। এই ইকুয়েশনটাকে দেখেন, এই ইকুয়েশনের এরপরে এটা লিখতেছি কিভাবে। আমি কি করব, এইটার নিচে একটা ওমেগা দিব আর গুণ করব একটা ওমেগা, তাহলে সেম জিনিস থাকতেছে না? জি একটা নিচে ওমেগা দিয়ে ভাগ করলাম আর একটা গুণ করলাম, ঠিক আছে? তারপরে দেখেন এই ওমেগা আর এই ওমেগা গুণ করে লিখে ফেলি ওমেগা স্কোয়ার। আই এর হুম জায়গায় আই, ওমেগা আর ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার, আর এটার নিচে হরে আছে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা। লেখা যায় এমনি? জি স্যার। লেখা যায়। তারপরে আমরা জানি ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা হচ্ছে সিএস। এই যে সিএস, জি কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, ওমেগা 1 প্লাস ডিভাইডেড বাই ওমেগা। তাহলে এই এতটুকুকে কি লেখা যায়? সিএস লেখা যায়। সিরিজ লেখা যায়। তাহলে এই যে ওরা এই এতটুকুরে তারা কি লিখছে? এই যে সিএস লিখছে, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে আমরা আসতে পারি আই ওমেগা স্কোয়ার সিএস লেখা যায়। জি। তারপর আই ইজ ইকুয়াল টু হচ্ছে আবার এম কে স্কোয়ার, এম কে স্কয়ার। তাহলে লেখা যায় এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস জি লেখা যায়। তো এটাও লেখা যায়। আবার দেখেন এখান থেকে এই লাইনও লেখা যায় কেমনে? ই ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। আমি যদি 2টা এই পাশে নিয়ে আসি তাহলে কি লেখা যায়? হুম ই 2e ইজ ইকুয়াল টু আই ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে আই ওমেগা স্কোয়ার এটা সমান লিখে দিচ্ছি ওয়াই সি, আর সিএস এর জায়গায় সিএস, ঠিক আছে? তো ফাইনালি আপনার কি আসতেছে? ডেল ই ইজ ইকুয়াল টু 2e
সিএস। পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে এটাই বলা হবে, আপনি ডিরাইভ করে দেখান ডেল ই ইজ ইকুয়াল টু 2 ECS। 2 আপনি ECS এইভাবে সবকিছু লিখে ইকুয়েশন করে ক্যালকুলেশন করে দেখাই দিবেন যে ডেল ই সমান 2 ECS লেখা যায়। এরকম সাইড নোট গুলাও ঠিক মতো লিখবেন, তাইলেই হবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। তো এইটাই হচ্ছে এনার্জি স্টোর ইন এ ফ্লাইহুইল। এগুলো উপরে সবকিছু ডিনোট করে নিবেন, মানে কোনটা কি বলে নিবেন, তারপরে ইকুয়েশন এইভাবে আসলে এখানে করলেই সলভ হয়ে যাবে। ঠিক আছে? স্যার উপরে ওইগুলাও লিখতে হবে, বলতে হবে যে হ্যাঁ, এটা এগুলো সমান লিখবেন করে না। লেখো। আই মানে কি, N1 কি, ওমেগা 1 ওমেগা 2 কি, না লিখলে কেমনে? এন মানে কি, ওমেগা মানে কি, এগুলো লিখে আসতে হবে তো। নোট শুরুটা করবেন। করবো তাহলে স্যার দেখেন এই যে লেট, লেট আছে না, জি এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসেন, কখনো কখনো রেডিয়েশন অফ জাইরেশন কে, এটাকে আমরা মিন রেডিয়াস অফ রিম আর এর ইকুয়াল ধরে নিতে পারি। তো সেই ক্ষেত্রে কে এর জায়গায় যদি আর বসাই, তাহলে যে ডেল ই সমান হচ্ছে এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস, এটা গেলে কিন্তু এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস। ঠিক আছে? আর ভি ইজ ইকুয়াল টু আবার ওমেগা আর, ভি ইজ ইকুয়াল টু কি, ওমেগা আর। এটা হচ্ছে লিনিয়ার স্পিড আর অ্যাঙ্গুলার স্পিডের মধ্যে কি সম্পর্ক। তাহলে ভি ইজ ইকুয়াল টু যদি ওমেগা আর হয়, তাহলে এই যে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, এই এতটুকুর মধ্যে কি লেখা যায়, ভি স্কোয়ার লেখা যাবে? জি যাবে। জি স্যার। জি দেন হচ্ছে এই যে ডেল ই, এই ইকুয়েশনটাকে আমরা যদি আরো চেঞ্জ করে লিখি, আপনার চেঞ্জ করে যদি লিখি, তাহলে দেখবেন এইটা আসবে, ডেল ই ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার 900 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 900 ইন্টু এম কে স্কোয়ার এন স্কোয়ার সিএস। যদি ওমেগার ভ্যালুটা আমি বসায় দিই, এই যে দেখেন ওমেগা ইজ ইকুয়াল কত, টুয়াইস বাই এন বাই 60। এই জিনিসটা যদি আমি ইকুয়েশন 1 এ বসায় দিই, সব আমাকে। তখন ডেল ই এই ব্যাপারটা চেঞ্জ হয়ে আমার পাই স্কোয়ার বাই 900 ইন্টু এম কে স্কোয়ার 9 স্কোয়ার এম কে স্কোয়ার এন স্কোয়ার সিএস লেখা যাবে। ঠিক আছে? জি এই যে এখানে ডেল ই ইজ ইকুয়াল টু আই ওমেগা ওমেগা 1 মাইনাস ওমেগা 2, এক নম্বর ইকুয়েশন। এই এক নম্বর ইকুয়েশনে যদি আমি লিখি ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এন বাই 60, এটা যদি বসাই, তারপরে যদি ক্যালকুলেশন করি, তাহলে এই যে টুয়াইস পাই এগুলা গুণ হবে না সব? এই গুণ হইতে হইতে এই 60 গুলো গুণ হইতে হইতে ফাইনালি ইকুয়েশনটা দাঁড়াবে পাই স্কোয়ার বাই 900 ইন্টু এম কে স্কোয়ার এন স্কোয়ার সিএস। তো সরাসরি এই ফর্মুলা ব্যবহার করে আমরা ম্যাথ সলভ করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই ডিরাইভটা কি তাহলে শেষ কোথায়? এই যে যদি এক নাম্বার ইকুয়েশনের মানটা দেন, এটা কিভাবে দিবেন, বুঝবো কিভাবে স্যার? হ্যাঁ, এক নম্বর ইকুয়েশনের যদি ওই যে ইসের মানটা দিয়ে দেন, এক নাম্বার ইকুয়েশনে ওমেগার মানটা দিয়ে দেন, তাহলে স্যার এটা বুঝবো কিভাবে যে ওমেগার মান দিয়ে এতটুকু এইটুকুও চাইছেন? আমরা এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে গিয়ে দেখাবো। ঠিক আছে? এখানে স্যার এই ডিরাইভ যতটুকু এই যে আমি এই তো বললাম কোশ্চেনই হবে ডিরাইভ ডেল ই ইজ ইকুয়াল টু 2 ECS, এটাকে ডিরাইভ করতে বলবো। এই আমি পর্যন্তই শেষ বলবো যে স্যার। এইটা সমান এটা দেখাও, তখন কি করবেন, এই যে এই পেজে দেখেন এই লেট, এখান আর্টিকেল 16.10, এই জি যে স্যার। লেট এখান থেকে শুরু করবেন, জি তারপর লিখবেন এম সমান কি, কে সমান কি, আই সমান কি, এগুলা সব লিখতে লিখতে এখানে যা আছে সব লিখবেন, লিখতে লিখতে এইখানে আইসা এই 3 নম্বর ইকুয়েশনে আইসা শেষ করবেন। জি স্যার। 3 নম্বর ইকুয়েশনে আইসে শেষ করলেই বোঝা যাবে ডেল ই ইজ ইকুয়াল টু 2 ECS। ঠিক আছে? জি স্যার।
তার নিচের টুকু স্যার এইটুকু আর দিতে হবে না? এইটুকু আর লিখতে হবে না। জি স্যার, ধন্যবাদ স্যার। বাট ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় কখনো কখনো আমাদের সরাসরি এই সূত্রটা লাগতে পারে। এই সূত্রটা কোত্থেকে আসলো সেটা আমি দেখাইলাম আর কি। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন এটা দেখেন, প্রবলেম দেখেন, এক্সাম্পল 16.1. The mass of flywheel of an engine is 6.5 tons and the radius of gyration is 1.8 meters. 8 meters. It is found from the turning moment diagram that the fluctuation of energy is 56 kilonewton meter. If the mean speed of the engine is 120 rpm, find the maximum and minimum speed. তাহলে mass of the flywheel বলছে 6.5 টন, মানে m হচ্ছে 6.5 টন, 6,500 কেজি। Radius of gyration বলছে 1.8 মিটার, k is equal to 1.8 মিটার। Fluctuation of energy del E বলে দিচ্ছে 56 কিলোনিউটন মিটার। কি দিছে? এটাকে কনভার্ট করে লেখা যায় 56 into 10 কিউব নিউটন মিটার। আরপিএম বলে দিছে 120 আরপিএম, n is equal to 120, এবং সেটা মিন স্পিড বলছে, সেই জন্যই ক্যাপিটাল N। বের করতে বলছে ম্যাক্সিমাম আর মিনিমাম স্পিড, মানে n1 এবং n2। একটু। কোশ্চেন ক্লিয়ার? জি স্যার। আমরা এখন সরাসরি ফর্মুলা ইউজ করব। del E is equal to pi square by 900 into mk square capital N into n1 minus n2। এটা সরাসরি অ্যাপ্লাই করব। সরাসরি যদি অ্যাপ্লাই করি, এই যে দেখেন, pi square by 900 mk square n into n1 minus n2, আর del E সমান কত? 56। সো 56 বসায় দেন, m k square k এগুলার ভ্যালু বসান, n এর ভ্যালু বসান, ভ্যালু সব দেওয়া আছে। সবগুলা দেওয়া আছে। আপনি পাবেন হচ্ছে n1 minus n2 এর একটা ভ্যালু পাবেন। n1 minus n2 এর একটা ভ্যালু পাবেন, সেটা হচ্ছে 2 rpm। আবার মিন স্পিড n সমান কি? n1 plus n2 divided by 2। মিন স্পিড n 120 সমান কি? n1 plus n2 divided by 2। এখান থেকে আবার n1 plus n2 একটা সম্পর্ক পাবেন, 240 rpm। আরেকটা রিলেশন পাওয়া যাবে, আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে। n1 plus n2 যদি পান ইকুয়েশন, আর n1 minus n2 যদি পান, তাহলে একবার দুইটা যোগ করেন, ইকুয়েশন 1 আর 2 যোগ করেন, আবার বিয়োগ করেন, তাহলে n1 বিয়োগ করলে আবার এবং n2 পেয়ে যাবেন। ক্লিয়ার? জি স্যার। এরপরে দেখেন এক্সাম্পল 16.2. The flywheel of a steam engine has a radius of gyration of 1 meter and mass 2500 kg. 500 কেজি। The radius of gyration দেওয়া আছে k Newton 1 মিটার, mass m দেওয়া আছে 2500 কেজি, আর স্টার্টিং টর্ক দেওয়া আছে 1500 নিউটন মিটার। মিটার। এরপর বের করতে বলছে the angular acceleration of the flywheel. অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা, এবং তারপরে বের করতে বলছে the kinetic energy of the flywheel. After 10 seconds from the start. 10 সেকেন্ড স্টার্টিং এন্ড 10 সেকেন্ড পরে। আমরা আলফাটাই আগে বের করি। এখন ফর্মুলা হচ্ছে টি, টর্কের ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু আই আলফা। ঠিক আছে? আই হচ্ছে ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া, আই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার। এম এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু পেয়ে যাবেন 2500 কেজি মিটার স্কয়ার। এখন এই আই, এই টি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আলফা, আমার লাগবে আলফা, সো আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে টি ডিভাইডেড বাই আই। আলফা, সরি আই। আলফা ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই আই। তাহলে আপনি ক্যালকুলেশন করেন, টি ডিভাইডেড বাই আই, টি হচ্ছে 1500, আই হচ্ছে 2500। একটা দিয়ে আরেকটা ভাগ করলে এই আলফার ভ্যালুটা কিসে আসবে? যেহেতু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, রেডিয়ানে আসবে। ঠিক আছে? রেডিয়ান পার, রেডিয়ান আসবে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, সো রেডিয়ান পার সেকেন্ড স্কয়ারে আসবে। ঠিক আছে?
সেকেন্ড স্কয়ার। আলফার ভ্যালু আসবে 0.6 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে একটা অ্যান্সার। তারপরটা দেখেন, কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্লাই হুইল। কাইনেটিক এনার্জি এখন বের করতে বলছে 10 সেকেন্ড পরে। এবং বলছে কি স্টার্টিং এর 10 সেকেন্ড পরে। ওই স্টার্ট হওয়ার আগে ইনিশিয়াল অ্যাঙ্গুলার স্পিড কত ছিল? 0। স্টার্ট হওয়ার আগে কি 0। রেস্টে ছিল, তাই না? সো ওমেগা 1 ইজ ইকুয়াল টু জি 0। আর ওমেগা 2 বের করতে, ওমেগা 2 বের করব, তারপরে হচ্ছে এনার্জিটাও বের করব। ওকে, তাহলে ওমেগা 2 কত হবে? ওমেগা 2 হচ্ছে 10 সেকেন্ড পরে ওই অ্যাঙ্গুলার স্পিড, আর টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে গতির সূত্র অনুযায়ী কি হবে? ওমেগা 2 এটা হচ্ছে শেষ বেগ সমান হচ্ছে ইনিশিয়াল বেগ প্লাস আলফা টি। ঠিক আছে, ওমেগা 2 ইজ ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি। ক্লিয়ার? জি স্যার। এখানে বসাই দেন ভ্যালু। ওমেগা 2 হচ্ছে 6 রেডিয়ান সেকেন্ড। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি হচ্ছে E ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। হাফ আই ওমেগা। এই ফর্মুলা আমরা বসাই দেব। ঠিক আছে, সো হাফ আই ওমেগা 2 স্কয়ার। সব ডাটা জানা আছে, সবগুলো ডাটা বসাই দেন, তাহলে পাবেন 45,000 নিউটন মিটার। এটাকে লেখা যাবে 45 কিলো নিউটন মিটার। ক্লিয়ার? ইয়েস স্যার। তারপরে দেখেন এক্সাম্পল 16.3, a horizontal cross compound steam engine develops 300 kilowatt at 90 rpm. The coefficient of fluctuation of energy, আচ্ছা বলছে কি 90 rpm, তার মানে n হচ্ছে 90 rpm, আর হচ্ছে পাওয়ার ডেভেলপ করে 300 কিলোওয়াট, সো p হচ্ছে 300 কিলোওয়াট। কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি CE হচ্ছে 0.1। বলছে কত? 0.1। C হচ্ছে 0.1। তারপরে রেডিয়াস অফ জাইরেশন বলা আছে 2 মিটার, সো k ইজ ইকুয়াল টু 2 মিটার। এরপরে বলছে the fluctuation of speed is to be kept within plus minus 0.5% of the mean speed. Fluctuation of speed কি হবে? Plus minus 0.5% of the mean speed. Find the weight of the flywheel. Flywheel এর ওয়েট বের করতে বলছে। এখন এই যে এখানে যে আরপিএম দেওয়া, এটা মিন আরপিএম, ঠিক আছে? আর ফ্লাকচুয়েশন অফ স্পিড বলছে প্লাস মাইনাস 0.5%। অর্থাৎ ব্যাপারটা এমন, এটা যদি হয় ম্যাক্সিমাম মিনিমাম স্পিডের পার্থক্য এটা যদি হয় মিন ভ্যালু, 0.5%। তাহলে ওমেগা 1 ম্যাক্সিমাম ভ্যালুটা হবে প্লাস 0.5%, আর মিনিমাম ভ্যালুটা হবে নিচে মাইনাস মাইনাস 0.5%। 0.5%। 5%। ঠিক আছে, সো আচ্ছা এখন ওমেগা n তো জানি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল কত? টুয়াইস পাই n ডিভাইডেড বাই 60। এখান থেকে আপনি ওমেগা পেয়ে যাবেন 9.426 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা এখান থেকে বলেন তো, ওমেগা তো মিন জানি, তাহলে ওমেগা 1 হচ্ছে এর চেয়ে 0.5% উপরে, আর ওমেগা 2 হচ্ছে 0.5% নিচে, তাহলে ওমেগা 1 নিচে। মাইনাস ওমেগা 2 কত হবে? উপরে নিচে মাইনাস হতে ওমেগাই আসবে স্যার। আরে বুঝে না দেখি, আরে এটা এটা যদি ওমেগা হয় তো ওমেগা 1 হচ্ছে কি ওমেগা প্লাস 0.5%, 0.5। ওমেগা 2 কি 2 ওমেগা আসবে। 2 ওমেগা হবে। বিয়োগ করলে কি ওমেগা থাকে? আর সরি বিয়োগ করলে বিয়োগ করলে তো ওমেগা থাকে না। বিয়োগ করলে কি থাকে? এটা প্লাস না 0.5%, এটা মাইনাস 0.5%, কত হবে? বিয়োগ করলে প্লাস 10%। 10 হয়? 0.5 আর 0.5 10 হয় না 1 হয়? প্লাস 1 1 সরি স্যার 1 1। 1% ওমেগা হবে, তাই না? জি জি বুঝছেন এবার? জি স্যার। এটা যদি এরকম সংখ্যা রেখা করেন তাহলে দেখেন এটা হচ্ছে মিডল পয়েন্ট,
এটা উপরে এটা নিচে, আমি এটা থেকে এটা বিয়োগ করবো, ওমেগা ওমেগা কাটা যাবে, উপরে 0.5 কাটা নিচে যাবে। 0.5, জি স্যার, এটা যোগ করলে হয় 1। আমি 0.5 ওমেগা 1 কেটে মাইনাস ফেলছি ওমেগা 2 হবে 1% ওমেগা, ঠিক আছে? জি এই যে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 হবে কি 1% ওমেগা, আর 1% 1% মানে কি 0.01, ঠিক আছে? জি তাহলে সিএস ফ্লাকচুয়েশন অফ স্পিড, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড ইজ ইকুয়াল টু ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা। তো ওমেগা 1 মাইনাস ওমেগা 2 হচ্ছে 0.01 ওমেগা ডিভাইডেড বাই ওমেগা, কত হবে 0.01। 0.01 ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন ওয়ার্ক ডান পার সাইকেল, ওয়ার্ক ডান পার সাইকেল হচ্ছে পি ইন্টু 60 ডিভাইডেড বাই এন, পেন অথবা ওই যে টি মিন ইন্টু থিটা দিয়েও বের করতে পারবেন। এখন আমাদের এখানে তো থিটা টিটার ভ্যালু বলা নাই, সো আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখন হচ্ছে হরাইজন্টাল ক্রস কম্পাউন্ড স্টিম ইঞ্জিন, এটা এই ক্রস কম্পাউন্ড স্টিম ইঞ্জিন হচ্ছে এগুলো 2 স্ট্রোকের হয়, ঠিক আছে? যদি আইসি ইঞ্জিন বলতো তাহলে 4 স্ট্রোক, ঠিক আছে, বা বলে দিবে 4 স্ট্রোক। যেহেতু এখানে বলছে ক্রস কম্পাউন্ড স্টিম ইঞ্জিন, আপনি যদি একটু উপরে যদি আমি একটু রিভাইজ করি, উপরের দিকে যে আমরা ফর্মুলা পড়ে আসছিলাম, এই যে দেখেন ওয়ার্ক ডান পার সাইকেল কি পি ইন্টু 60 ডিভাইডেড বাই স্মল এন, এই স্মল এন এর ভ্যালু হবে ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন যদি হয় 2 স্ট্রোক, যদি স্টিম ইঞ্জিন 2 হয়, স্ট্রোক মানে যে কোনো স্টিম ইঞ্জিনই কি সাধারণত 2 স্ট্রোক হয় আর কি। আর 2 স্ট্রোক না 2 বলতে স্ট্রোক মোট কথা হচ্ছে যদি 2 স্ট্রোক ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন হয় অথবা কোনো স্টিম ইঞ্জিন হয় তাহলে হবে ক্যাপিটাল এন এর সমান। আর যদি 4 স্ট্রোক ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন হয় তাহলে n/2 হবে, ঠিক আছে? ফর্মুলা হচ্ছে এটা। জি তাহলে এখানে বলা আছে ক্রস কম্পাউন্ড স্টিম ইঞ্জিন, যেহেতু সরাসরি বলছি স্টিম ইঞ্জিন, আমি ধরে নেব এখানে পি ইন্টু 60 ডিভাইডেড বাই ক্যাপিটাল এন হবে, ঠিক আছে? যেহেতু কি বলছে স্টিম ইঞ্জিন বলছে, তাহলে আমি ধরে নিব আমার এখানে, আচ্ছা নতুন আরেকটা নেই, এখানে বলছে স্টিম ইঞ্জিন, ঠিক আছে? আমার ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ডান পার সাইকেল ইজ ইকুয়াল টু পি ইন্টু 60 ডিভাইডেড বাই স্মল এন। এখন স্মল এনটা যদি স্টিম ইঞ্জিন হয় স্মল এন সমান হবে ক্যাপিটাল এন, ঠিক আছে? ফর স্টিম ইঞ্জিন স্মল এন কি হয়ে যাবে ক্যাপিটাল এন হয়ে যাবে। এটাই ওরা এখানে অ্যাপ্লাই করছে, পি ইন্টু 60 ডিভাইডেড বাই এন, ঠিক আছে? পি দেওয়া আছে 300 কিলোওয়াট, বসাই দেন। এন হচ্ছে 90, বসাই দেন। পেয়ে যাবেন ওয়াটার পার সাইকেল হচ্ছে 200 ইন্টু 10 কিউব নিউটন মিটার। এখন যদি ম্যাস বের করতে হয় তাহলে ফ্লাকচুয়েশন অফ এনার্জিটা বের করে নিতে হবে। তো ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডেল ই সমান হচ্ছে ওয়ার্ক ডান পার সাইকেল ইন্টু সি, সোজা কথা ইকুয়েশন যেটা আছে ডেল ই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার ওমেগা স্কয়ার সিএস, ঠিক আছে? সরাসরি ইকুয়েশন ডেল ই ইজ ইকুয়াল টু কি এম কে স্কয়ার ওমেগা স্কয়ার সিএস, সিএস জানি ওমেগা স্কয়ার জানি কে জানি, এম বের করে ফেলবো কারণ আমার কাছে চাইছে ফ্লাই হুইলের ওয়েট বের করার জন্য, ম্যাস বের করার জন্য। তাহলে আমি কি করব, ওই ডেল ই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার ওমেগা স্কয়ার সিএস ফর্মুলাতে ডেল ই বসাই দিব, ডেল ইটা বের করে নিতে হবে আর কি। আর এম শুধু অজানা রাশি, কে এর ভ্যালু জানা আছে, ওমেগার ভ্যালু জানা আছে, সিএস এর ভ্যালু জানা আছে, সব বসাই দিবেন। ক্যালকুলেশন করলে এম এর ভ্যালু চলে আসবে 5630 কেজি। আর ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি যে এটা যে বের করবেন এটাও তো আহ বের করা হয়েছিল। ডেল ই কত হবে ওয়ার্ক ডান পার সাইকেল ইনটু সিই, জি এই যে সি এর ইকুয়েশন কি ছিল, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, সি এর ইকুয়েশন কি ছিল ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডিভাইডেড বাই ওয়ার্ক ডান পার সাইকেল।
তাহলে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি মানে কি ডেল ই। তাহলে সি এর জি সাথে যদি ওয়ার্ক ডান পার সাইকেল মাল্টিপ্লাই করেন তাহলেই তো হয়ে যাচ্ছে নাকি? ডেলি আসতেছে। ক্লিয়ার? জি জি এটা এটা সমান, এটা হচ্ছে ডেল ই, আর এটা হচ্ছে ওয়ার্ক ডান পার সাইকেল। তাহলে ডেল ই কি লিখবেন? এটা এটার সাথে কি মাল্টিপ্লাই হয়ে যাবে না? মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে ডেল ই ইজ ইকুয়াল টু সি ইনটু ওয়ার্ক ডান পার সাইকেল। এটাই আমরা অ্যাপ্লাই করছি এখানে। তো ওয়ার্ক ডান পার সাইকেল ইনটু সি, সি এর ভ্যালু জানা আছে, আপনি ওয়ার্ক ডান পার সাইকেল বসাই দিবেন। সি এর ভ্যালু 0.1 বলে দিছি। সি এর ভ্যালু কত? 0.1, এই যে বলে দিছি। দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি সিই কত হবে? 0.1। 1 এই 0.1 নিয়ে আমরা এখানে বসাইছি। তাহলে ডেলি বের করবেন, দেন ডেলি ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার ওমেগা স্কয়ার সিএস, এই ইকুয়েশনে বসাই দিলে এম পাওয়া যাবে। এম হচ্ছে 5630 কেজি। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন 16.4 প্রবলেমে। The turning moment diagram for a petrol engine, এখানে ছবি সহ দেওয়া আছে, is drawn to the following scales. এখানে ওরা বলে দিছে যে যেই স্কেলে আঁকা হয়েছে আর কি, যে প্রতি 1 মিলিমিটার, গ্রাফ পেপারের প্রতি 1 মিলিমিটার হচ্ছে 5 নিউটন মিটার বোঝাচ্ছে টার্নিং মোমেন্টের ক্ষেত্রে। আর ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই এক্স অ্যাক্সিসে প্রতি 1 মিলিমিটার হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে? হুম The turning moment diagram repeats itself at every half revolution of the engine. অর্থাৎ প্রতি হাফ রিভলিউশনে সে আপনার রিপিট করতেছে। সো এই যে সে এইভাবে ওঠানামা করতেছে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা, এভরি হাফ রিভলিউশনে সে কি নিজেকে রিপিট করতেছে। ওকে, সেই জন্য দেখা যায় উপরে নিচে উপরে নিচে উপরে নিচে। The areas above and below the mean turning moment line taken in order. So বলছি কি above and below respectively, বলছে above and below in order। তাহলে 295 প্রথমটা অ্যাবাব, তারপরেরটা বিলো 685, তারপরেরটা 40 অ্যাবাব, তারপরে বিলো 340, আবার অ্যাবাব 960, বিলো 270। ক্লিয়ার? জি এটা হচ্ছে এরিয়া দেওয়া। ওই যে শুরুর দিকে যে আমি একটা প্রবলেম দেখাইলাম না, প্রবলেম বলতে এই যে ক্যালকুলেশন দেখাইলাম না, এই যে এটা, এই যে এটাই সেটা। ঠিক আছে, বুঝা গেছে? এই যে এটা এই এরিয়া A1, এই এরিয়া A2, এটা A3, এটা A4, এটা A5, এটা A6। মনে পড়ছে? জি স্যার। তো সেটাই ওরা বলছে এরিয়া বের করে কেমনে গ্রাফ পেপারে। এই গ্রাফ পেপারে যতটুকু দৈর্ঘ্য বা প্রস্থ, ওই যতটুকু পর্যন্ত আপনি লাইন টানবেন সেটা হিসাব করতে হবে। সেই জন্য ওরা প্রথমে স্কেল বলে নিছে যে আমি যে গ্রাফ পেপারে ওয়াই অ্যাক্সিসে যদি নেই টার্নিং মোমেন্ট, প্রতি 1 মিলিমিটার ঘর যাওয়া মানে হচ্ছে 5 নিউটন মিটার। আর ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রতি 1 মিলিমিটার সামনে আগানো মানে 1 ডিগ্রি। 1 ডিগ্রি। এবং এই যে দেওয়া আছে এরিয়াটা, এই মিন টর্ক লাইন, উপরের এরিয়া নিচের এরিয়া, উপরের এরিয়া নিচের এরিয়া, এগুলো প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে। এই এতটুকু এরিয়া 295, এতটুকু এরিয়া 685 মিলিমিটার স্কয়ার। The rotating parts are equivalent to a mass of 36 kg at a radius of gyration of 150 millimeter. So mass দেওয়া আছে 36 কেজি, আর রেডিয়াস অফ gyration হচ্ছে 150 মিলিমিটার, 0.15 মিটার। Determine the coefficient of fluctuation of speed, CS বের করতে হচ্ছে।
যেখানে ইঞ্জিনের আরপিএম হচ্ছে n = 1800 আরপিএম। যেহেতু n এর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা ওমেগা বের করতে পারবো। ওমেগা = twice পাই n/60, 188.52 রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? ইয়েস স্যার। বের করতে বলছে কি, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, মানে সিএস বের করতে বলছে। ফ্লাকচুয়েশন। এখন আমরা এই প্রতি পয়েন্টে পয়েন্টে এনার্জি বের করব। বুঝতে পারছেন? প্রতি পয়েন্টে পয়েন্টে এনার্জি বের করব। এখন একটা জিনিস বলে নিই। এখানে কি বলছে, 1 মিলিমিটার বলছে 5 নিউটন মিটার, আর আবার ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলের ক্ষেত্রে 1 মিলিমিটার বলছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি। তো এখানে যদি এরকম যদি গ্রাফ পেপারটা হয়, মনে করেন আমি এতটুকু নিব, এই বরাবর কি টার্নিং মোমেন্ট, আর এই বরাবর কি ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। 1 মিলিমিটার সমান হচ্ছে 5 নিউটন মিটার বোঝাচ্ছে ওরা। আবার এই পাশে 1 মিলিমিটার সমান বোঝাচ্ছে 1 ডিগ্রি। আচ্ছা, 1 ডিগ্রিকে কি লেখা যায়? π/180 রেডিয়ান লেখা যায় না? জি এই লেখা যায়? এই 1 ডিগ্রি জি সমান স্যার। π/180 রেডিয়ান না? জি এখন এই 1 মিলিমিটার 1 মিলিমিটার পাইলাম। এখন আমি যদি এরিয়া বের করতে চাই, এরিয়ার একক কি? মিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ার, তাই না? মিটার স্কয়ার। তাইলে মিলিমিটার স্কয়ার। যদি এই 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার গুণ করি, তাহলে কত হবে? 1 মিলিমিটার স্কয়ার। স্কয়ার। তার মানে 1 মিলিমিটার স্কয়ার এরিয়া হবে হচ্ছে এই 5 নিউটন মিটার আর π/180 রেডিয়ান। গুণ করেন এই গ্রাফের ক্ষেত্রে, তাই তো হবে। এটা যদি এটা দিয়ে কাটাকাটি করি, তাহলে হবে π/36। ঠিক আছে? π/36 নিউটন মিটার। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। আমি যদি এখানে এরিয়া নিতে যাই, তো সেটা কতটুকু হবে? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর কতটুকু গেলাম, সেটা তো আমার গুণ করতে হবে। সেই দুইটা ভ্যালু আমি গুণ করছি, গুণ করে দেখতেছি একটা 5 নিউটন মিটার, একটা π/180 রেডিয়ান। গুণ করলে হবে π/36 নিউটন মিটার। সো 1 মিটার। মিলিমিটার স্কয়ার এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে π/36 নিউটন মিটার। এখন আসেন, এইটুক তো ক্লিয়ার নাকি? জি স্যার। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আসেন, আমরা ইয়েটা হিসাব করব। এখানে আমরা এ পয়েন্টে, হ্যাঁ এখানে এই যে পাশে লিখি, হ্যাঁ এ পয়েন্টে এনার্জি হচ্ছে ই, ওই যে সেই আগের মতো করতেছি, ঠিক আছে? আগের মতো করে। হ্যাঁ, বি পয়েন্টে এনার্জি কত হবে? এই ই প্লাস 295। 295। সি পয়েন্টে কত হবে? এই বি প্লাস বি মাইনাস 685 অর্থাৎ হ্যাঁ, বিতে যা ছিল ই প্লাস 2 -685, তাই না? 665। জি। আচ্ছা, এইটা ক্যালকুলেশন করলে কত হয় বলেন তো? 5 8 ক্যালকুলেশন 0 করেন, 9 1 ক্যালকুলেটর নিয়ে বসেন নাই? 410 মাইনাস ই মাইনাস 410। 390, 685 না? 400 390। 390। তো ডি পয়েন্টে কি হবে? 40 যোগ হবে এটার সাথে কি? জি ওইটা সিপে যা অ্যাড ছিল হবে। তার সাথে 40 যোগ, অ্যাড হবে। তাহলে হবে কত? ই মাইনাস
350 430, সরি, বিয়োগ যোগ মানে ও ওইটা মাইনাস আছে, 390 যোগ হ্যাঁ করতেছেন মাইনাস আছে, 350। মাইনাস আছে, মাইনাস 350। ই পয়েন্টে দেখেন, ই পয়েন্টে কি 340 আবার কি বিয়োগ হবে, 40 যোগ হয়েছিল, এখন জি 340 বিয়োগ হবে। বিয়োগ হবে, মাইনাস 690, তারপরে 960 যোগ ই হবে, পয়েন্ট গেল, এখন এফ পয়েন্টে হচ্ছে 960 যোগ হবে। তাহলে 690 আর 960 যোগ হইলে কত হয়? 270 মনে হয়। 270, তো এইগুলো হচ্ছে এ পয়েন্টের এনার্জি, বি পয়েন্টের এনার্জি, সি পয়েন্টের এনার্জি, ডি পয়েন্টের এনার্জি, ই পয়েন্টের এনার্জি, এফ পয়েন্টের এনার্জি। এখন জি পয়েন্টের এনার্জিটা কত হবে? ই প্লাস কে 270 সমান স্যার মাইনাস ই, 270 সমান কি? মাইনাস 270, মানে সমান ই, ই। তার মানে এখন বুঝতে পারছেন কেন এ পয়েন্ট আর জি পয়েন্টের জি পয়েন্ট সমান সমান এনার্জি? ইকুয়াল, কারণ এরপরে কি আবার রিপিট করবে, ঠিক আছে? রিপিট করবে। আবার সাইকেলটা কি রিপিট হবে। বুঝা গেছে? সবগুলা কিন্তু আমরা হিসাব করলাম। এখন বলেন তো এখানে দেখা সবচেয়ে বড় কে? বি সবচেয়ে বড় তো কোনটা বড়? বি না, বি, বি বড়। বি এটা ই হচ্ছে প্লাস ম্যাক্স, 295 এটা হচ্ছে কি ম্যাক্স, ম্যাক্স। মিনিমাম কে? মিনিমাম তো ই স্যার, ই মাইনাস 9690, ই মাইনাস 690, 690, এটা মিনিমাম নাকি? জি আর এটা ম্যাক্সিমাম। তাহলে ডেল ই কত হবে? ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডেলি, ইয়েস। ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম করলে কত হয় ক্যালকুলেশন করে বলেন তো? 5, 400, 305, 405, 300, 95, আরে যোগ করতে এত হ্যালো, সময় লাগে? এটা থেকে এটা বিয়োগ করবেন, তাহলে বিয়োগ বিয়োগ করতে গেলে কি হবে? ই আর ই বাদ যাবে, আর এটা মাইনাসে মাইনাসে কি হবে? জি, প্লাস হয়ে যাবে। ও আচ্ছা, ক্যালকুলেটার নেই তো স্যার পাশে, এই জন্য সমস্যা, খাতা কলম নাই পাশে। 985 হবে। 985, তো ডেল ই হবে 985, এবং এগুলা কি সব এরিয়া দেওয়া, তাই না? তাহলে 985, এই যে 295, 685, এগুলা কি সব মিলিমিটার স্কোয়ার কিন্তু, না মাথায় রাখেন কিন্তু। মিলিমিটার স্কয়ার, এগুলা কি দেওয়া? সব এই যে মিলিমিটার স্কোয়ারে দেওয়া। আপাতত আমরা গ্রাফে হিসাব করি, তারপরে আবার কনভার্ট করে নিব। 985 মিলিমিটার স্কোয়ার। ক্লিয়ার? স্কয়ার, জি স্যার। ওকে, তাহলে ডেল ই পাওয়া গেল। ডেল ই হচ্ছে 985 মিলিমিটার স্কোয়ার। এখন এখান থেকে আমি এনার্জি বের করি। আমরা পাইছিলাম ওই 1 মিলিমিটার স্কোয়ার সমান কত পাইছি? পাই/36 না? জি 1 মিলিমিটার স্কোয়ার সমান কত পাওয়া গেছিল? পাই/36 নিউটন মিটার, নাকি? জি, তো সেটা আমরা এই যে মিলিমিটার স্কোয়ার থেকে এখন কনভার্ট করে চেঞ্জ করে নিই, মিটার, এনার্জির এককে চলে আসি। পাই/36, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আসতেছে আপনার অলমোস্ট 86 আসতেছে আর কি।
জুল। 985 মাল্টিপ্লাই বাই পাই, পাই ডিভাইডেড বাই 36, 85.957 আসে। 86 লিখতে পারেন বা আপনাদের যেটা আসবে ওইটাই লিখেন, সমস্যা নেই। আসবে হচ্ছে 86 নিউটন মিটার। আর নিউটন মিটার মানে কি? 86 নিউটন মিটার। এই নিউটন মিটার মানে কি? জুল বলা যায় না? জি স্যার। তো এই হচ্ছে ডেল ই পাওয়া গেল। কাজ ওয়াট আমার সিএস বের করা লাগবে। তো আগের ফর্মুলা ইউজ করব, ডেল ই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার ওমেগা স্কয়ার সিএস। এম এর ভ্যালু জানি 36, কে এর ভ্যালু জানি 0.15 মিটার, ওমেগার ভ্যালু জানি 188.52। একমাত্র অজানা রাশি সিএস, ক্যালকুলেশন করেন, সিএস এর ভ্যালু 0.003 বা 0.3%। ক্লিয়ার? জি স্যার। নাও লাস্ট প্রবলেম 16.5। এটা আপনার সেম, ঠিক আছে, সেম সেম জিনিস, সেম প্রবলেম। আগের মতো এন এর ভ্যালু থেকে ওমেগার ভ্যালু বের করবেন। রেডিয়াস দেওয়া আছে এখানে। আবার বলা আছে টোটাল ফ্লাকচুয়েশন কি একটা আরেকটার থেকে 1.5% উপরে নিচে। 1.5% উপরে নিচে। তো উপরে 1.5% নিচে 1.5%, তাইলে যদি আপনি ডিফারেন্স বের করতে যান তাহলে কত হবে এটা? তো এবার এটা 3 হবে স্যার। হ্যাঁ 3 হবে, 3%। ভেরি গুড। তারপরে আপনার আরপিএম দেওয়া আছে 600, ওমেগা বের করবেন এখান থেকে। রেডিয়াস দেওয়া আছে 0.5 মিটার, ফ্লাই হুইলের রেডিয়াস। ম্যাস বের করতে বলছে, এম বের করতে বলছে। আগের মতো এই ছবি দেওয়া, এই যে 52 মিলিমিটার স্কোয়ার, 124, 92, 140, 85, 72, 107। ওমেগা 1 মাইনাস ওমেগা 2, ওমেগা 1 মাইনাস ওমেগা 2 হচ্ছে 3% ওমেগা। তাহলে এখন আগের মতো কি বের করবেন? এ নাম্বার পয়েন্টে হচ্ছে এনার্জি হচ্ছে ই, তারপরে বি নাম্বার পয়েন্টে এভাবে যোগ বিয়োগ করতে করতে দেখবেন বি নাম্বার পয়েন্টে হবে ম্যাক্সিমাম আর ই নাম্বার পয়েন্টে হবে মিনিমাম। মিনিমাম। দেন হচ্ছে ডেল ই বের করবেন, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি। যদি বের করেন তাহলে পাবেন হচ্ছে এই যে 172। আর এখানে ওরা বলে দিছে, স্কেল বলে দিছে যে 1 মিলিমিটার সমান 600 নিউটন মিটার। এটা হচ্ছে ভার্টিক্যালি টর্কের ক্ষেত্রে। আর 1 মিলিমিটার সমান 1 মিলিমিটার সমান 3 ডিগ্রি। হরাইজন্টাল। 3 ডিগ্রি হরিজন্টালি। আমরা যদি 1 মিলিমিটার স্কয়ার বের করতে চাই তাহলে কিভাবে বের করব? এই 3 ডিগ্রি সমান কি 3 ইন্টু 100 পাই বাই 180 তে রূপান্তর দিতে হবে। পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে। তাহলে 1 মিলিমিটার স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার সমান এদিকে 600 আর ওদিকে 3 ডিগ্রি, আরেক 1 মিলিমিটার সমান কত? 3 ডিগ্রি। তাহলে এই যে এইখানে 3 ডিগ্রি। এই 3 এটা কেটে দিলে কত হয়? 60, তাই না? পাই বাই 60 এখানে লিখবেন কত? পাই বাই 60। আবার যদি ক্যালকুলেশন করেন এটা কেটে দিলে কত আসে? 10। সো 10 10 পাই। পাই। 10 পাই। ঠিক আছে, 10 পাই। জি। তো সেটাই আমরা ওই ফ্লাকচুয়েশন অফ এনার্জি বের করার পরে যেটা আসবে সেটা তো এরিয়াতে আসবে 172 মিলিমিটার স্কয়ার। খেয়াল রাখেন কিন্তু জিনিসটা, অনেক সময় কি হয় 172 পর্যন্ত রেখে দেয়, তারও এটা ভুলে যায় যে এটা যে মিলিমিটার স্কয়ারে আছে আমার যেটা কনভার্ট কনভার্ট করে করতে হবে। নিতে হবে, সেটা খেয়াল কনভার্ট রাখেন। করতে হবে। তো কনভার্ট করে এই যে নিউটন মিটারে নিবেন 5404। দেন ফর্মুলা অ্যাপ্লাই করেন, ডেল ই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার ওমেগা স্কয়ার সিএস। ডেল ই আছে, আর স্কয়ার ওমেগা স্কয়ার সিএস সব জানা আছে, শুধু একমাত্র অজানা রাশি এম, এম বের হয়ে যাবে আগেরটার মতোই। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এই হচ্ছে আপনার সিলেবাস, এটাই মিডের সিলেবাস। আপনারা কি আপনাদের রুটিন পাইছেন?
না এখন দেখা হয় নাই। এক্সাম রুটিন রুটিন পাইছেন? মনে হয় exam পাবলিশ, routine? রুটিন তো পাবলিশ হয়ে গেছে। এক্সাম রুটিনটা পাবলিশ হয়েছে না, দেখিনি স্যার। কি বলেন, পাবলিশ হয়েছে তো? হ্যাঁ জি পাবলিশ স্যার, হয়েছে, পাইছি আমি স্যার। দেখিনি স্যার। জি স্যার, পাইছি। আচ্ছা ঠিক আছে, আমার পরীক্ষাটা 19 তারিখে নিব, ঠিক আছে? 19 তারিখ। মাথায় রেখে এটা 19 তারিখে নিব। স্যার আজকে এখান ঠিক আছে। থেকে কয়টা প্রশ্ন থাকবে? হ্যাঁ, আজকে এখান থেকে চ্যাপ্টার 16 থেকে প্রশ্ন কয় কালকে সেট তো বলে থাকবে দিয়েছিলাম পরীক্ষা? কোশ্চেন কি হবে। এই যে ম্যাথ করাইছি না, পাঁচটা থেকে 2টা ম্যাথ আসবে, 10 নম্বর। জি। আর ডিরেকশন যে একটা করলাম আর ওইটা। ডিরাইভেশন পড়াইলাম যেটা, ওই যে ডেল ই ইজ ইকুয়াল টু 2 ECS, জি। ওইটা আসবে, এটা 5 নম্বর। থিওরি থাকবে কি এখান থেকে? ওইটাই তো থিওরি, ডিরাইভেশনটাই তো থিওরি নাকি? জি। জি এই যে স্যার। ডেল ই সমান 2 ECS, এটা প্রমাণ করবেন, এটাই তো থিওরি। এটা 5 নম্বর। ক্লিয়ার? জি স্যার। তাহলে চ্যাপ্টার 5 থেকে থাকবে 25 নম্বর, চ্যাপ্টার 16 থেকে থাকবে 15 নম্বর, টোটাল 40। 40-এ 4 সেট, 3 সেট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আমি এর আগের ক্লাসে বলে দিছি, কেউ যদি আগের ক্লাসে না থাকেন ওইটা আপনি ইয়াতে দেখে নিয়েন। ওই আমি কিন্তু ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে তো দেওয়া আপনারা আছে। তো দেখতেছেন নাকি? জি। জি স্যার। জি স্যার, দেখে দুইটা নিয়েন। ভিডিও দেওয়া আছে। জি স্যার। হ্যাঁ, এই যে আজকের ভিডিওটা আমি দিয়ে দেব। আর আপনারা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা, যেদিন পরীক্ষা 19 তারিখ ওই দিন নিয়ে আসবেন, ঠিক আছে? লিখেই দিছি। সো এক্সাম ডেট। ক্লাসরুমে জমা দিব নাকি স্যার? ক্লাসরুমেও দিব আবার নিয়েও যাবো স্যার নাকি? হার্ড কপি নিয়ে আসেন। ক্লাসরুমে দেওয়া লাগবে না তাহলে স্যার? না, হার্ড কপি পাইলে হবে, হার্ড কপি নিয়ে আসেন। আমি লিখে দিছি হার্ড কপি নিয়ে আসবেন। জি এই স্যার। আমি 349 এর মিড এক্সাম ডেট, 349 মিড এক্সাম ডেট হচ্ছে 19 জুন, ফ্রাইডে। আমি 349 কোর্স মিড এক্সাম ডেট 19 জুন ফ্রাইডে, ঠিক আছে? টাইমটা টাইমটা হচ্ছে লাস্ট স্লটে, বলতে হয় লাস্ট স্লটে যদি সুবিধা হয় আমার লাস্ট স্লটে নিব, আপনাদের সাথে আরেকবার ডিসকাস করে নিব, অথবা আমি ওই যে সন্ধ্যার পরে যে স্লটটা ওইটাতে ফেলতে পারি, ওইটাতে ফেলার সম্ভাবনাই বেশি। মাগরিবের পরে যে স্লটটা আছে না, জি স্যার। ওখানেই পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা বেশি, তাইলে আর কারো ওভারল্যাপ হবে না কোনো, ঠিক আছে? জি স্যার। ওইটা করার সম্ভাবনাই বেশি। তারপরে ওভারল্যাপের নোটিশ একটা ছিল, ওভারল্যাপের নোটিশটা একটু দেখে নিই আমি। এমনি যাদের একই সময় 2টা পরীক্ষা পড়ে তাদের এক্সাম কবে হবে? ও 20 জুন এবং 23 জুন, ঠিক আছে? 20 জুন এবং 23 জুন হবে। 20 তারিখ হচ্ছে শনিবার, আর 23 তারিখ হবে, ঠিক আছে? আমি 19 তারিখে পরীক্ষা নিয়ে নিব, ফ্রাইডে ব্যাচের পরীক্ষা, ফ্রাইডে যেহেতু এখানে সবাই আছে, ফ্রাইডেতে পরীক্ষা নেওয়াই সেট। সো আমি 349 কোর্স মিড এক্সাম ডেট হচ্ছে 19 জুন ফ্রাইডে। আমি টাইমটা পরে অ্যানাউন্স করব, বাট এমনি আনঅফিসিয়ালি বলে দিলাম যে সেটা মাগরিবের পরেই হবে, মানে লাস্ট স্লটেই হবে। মাগরিবের পরে স্লট, হ্যাঁ, লাস্ট স্লটে। জি। লাস্ট স্লটে হবে, মোট 5টা স্লট থাকে, তো লাস্ট স্লটে হবে, ঠিক আছে? ক্লিয়ার? জি। জি স্যার। আমি যা যা ইয়েস পড়াইছি স্যার। এখান থেকেই কোশ্চেন হবে, ম্যাক্সিমাম তো বলেই দিলাম। অ্যাসাইনমেন্টটা নিয়ে আসবেন আর ঠিক মতো পড়েন, ঠিক আছে? মিডের আগে আর ক্লাস হবে না, ওকে? জি স্যার। জি স্যার। রেকর্ডিং অফ করে দিচ্ছি।